দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি পুলক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প কুমারী মাটি এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা অন্যরকম মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প কুমারী মাটি। সতীরডাঙ্গার বৃত্তান্ত। এক বিস্তীর্ণ অনাবাদী প্রান্তর, রুক্ষ পাথুরে ভূমি, কোনো অতীত সভ্যতার ধ্বংসস্তূপ মনে হচ্ছে। সেখানে সূর্যের আলো ঝলকায়, বর্ষার জলে উদম বুক ঠায় ভেজে। দূরে পলাশের জঙ্গল ঋতুকালে অগ্নিবর্ণ হয়। সতীরডাঙ্গায় তথাপি সবুজের ছিটে ফোটা বিস্তার ঘটে না। জ্ঞান হওয়া স্তক সতীরডাঙ্গার এই চিত্রটাই দেখে আসছে মন্মথ। সময় এসে তো কবারই ভাঙচুর করে দিয়ে গেছে জীবনের জ্যামিতি। সতীরডাঙ্গা তবু বদলায়নি। দূরে দূরে বসতি গড়ে উঠেছে। তাদের গ্রাম বাজেনীলপুর। কয়েকশো দেহাতি মানুষের ভিড়ে গ্রামটা জমজমাট। প্রতি বছরই অঘ্রাণে বাতাসের যখন করাতের ধার ফোটে, তখন এক ঘোর কৃষ্ণবর্ণ রাত্রিরে একদল মানুষ জমায়েত হয় সতীরডাঙ্গায়। মেলা বসে, সতীমায়ের পুজো হয়, হোম যজ্ঞ কত কি হয়। ও এক মহাধন্দের ব্যাপার। সতী মা না মেয়ে? কেউ বলে অঘোর চাটুর্যের সধবা মেয়ে সতী একটা ছেলের কামনায় আজীবন অপেক্ষা করে শেষমেশ পাথরে মাথা ঠুকে মরেছিল। আর কেউ বলে সতীর আসলে বিয়েই হয়নি, বিয়ে না করেই গর্ভধারণের লোভ হয়েছিল মেয়েটার। কি সাংঘাতিক আদিক্ষেতা! কুকর্মের বোমা ধরিত্রী বহন করেননি, আর এই ডাঙাতেই মা মনসার বিষে মরণ হয়েছিল তার। আসলে মনে পাপ ঢুকেছিল যে, সেই পাপে আজও সতীরডাঙ্গায় শস্য ফলে না। ইত্যাকার নানা কিংবদন্তি এলাকায় বাতাসে বাতাসে ঘুরছে। তাই অঘ্রাণের শেষ অমাবস্যায় সতীর নামে উৎসব, পুজো, মেলা, জনসমাগম সবই হয়। বাজেনীলপুরের মানুষজন বছরকার দিনে সেখানে ভিড় করে। সতীরডাঙ্গায় এখন অপর এক জনসমাবেশের প্রস্তুতি চলছে। কয়েকদিন পরেই মন্ত্রী আসবেন, সঙ্গে বিডিও সাহেব। সামিয়ানার নিচে দাঁড়িয়ে বক্তৃতা করবেন ওরা। এর আগেও অনেকবার সরকারি গাড়ি এসেছিল, মাটি পরীক্ষাও হয়েছে, মেশিন বসিয়ে তেল খোঁজাখুঁজি হয়েছে। লোকজন ছুটে গিয়ে ভিড় করেছিল সেসব দৃশ্য দেখতে। ইদানিং মন্ত্রী আসার খবরটা এলাকায় মুখে মুখে ফিরছে। বাজেনীলপুরের ধস খাওয়া স্কুলের উন্নতিটির বিষয়েও এই প্রসঙ্গেই জড়িত। এখন মন্মথের ওপর একটা বড় কাজের দায়িত্ব চেপেছে। স্থানীয় লোকজনের সঙ্গে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা আদায় করছে সে। তাই ওর ব্যস্ততা এখন তুঙ্গে। আপ্যায়নের খরচও তো বড় কম নয়। স্কুলের ব্যাপারে সরকারি সাহায্য আর সেই সঙ্গে সতীরডাঙ্গায় হাসপাতাল তৈরির সুপারিশ নিয়ে স্থানীয় মানুষের জমায়েত হওয়ার সমস্ত পরিকল্পনাই তৈরি। মন্ত্রী আসার দিনক্ষণও ঠিক। বাজেনীলপুরের মানুষেরা তাই এখন মন্ত্রীর প্রহর গুনছে। কেউ কেউ মন্মথকে সামনে পেয়ে ধাঁ করে জিজ্ঞাসাও করে বসছে, হ্যাঁ গো, মন্ত্রী ঠিক আসবে তো? মন্ত্রীর সংক্ষিপ্ত ভাষণ। আজ আমরা আপনাদের এলাকায় এসে এখানকার প্রত্যেকটি মানুষের অপরিসীম আন্তরিকতায় সত্যিই মুগ্ধ হয়েছি। ভাবতে ভালো লাগছে যে আদর্শ গ্রাম গড়ার শপথ নিয়ে আপনারা এগিয়ে এসেছেন। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে সমৃদ্ধিই আমাদের স্বপ্ন, সার্বিক উন্নতিই আমাদের লক্ষ্য। দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্যে প্রয়োজন যথার্থ গ্রামীণ বিকাশ, সেটাই উন্নতির সূচনা। আপনাদের স্কুলটির অবস্থা আমি দেখেছি, নিদারুণ দৈন্যদশায় জর্জরিত। এই স্কুলটির উন্নতির ব্যাপারে প্রয়োজনীয় সরকারি সাহায্যের প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। তাছাড়া আরেকটি উৎসাহব্যঞ্জক খবর হলো,
সতীরডাঙ্গা নামের এই অনাবাদী জমি নিয়ে সরকারি চিন্তাভাবনা ফলপ্রসূ হতে চলেছে। উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে এখানে একটি সরকারি কৃষি খামার গড়ে তোলা হবে। বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত সাপেক্ষে এই অনুমোদন। খুব অল্প দিনের মধ্যেই শুরু হবে এর কাজ। অনাবাদী আচ্ছুক হিসাবে পরিত্যক্ত এই জমিতে একদিন বুঝের বিপ্লব আসবেই। সরকারি কৃষি খামার তৈরি হলে এই এলাকার অধিকাংশ কৃষি মজুরি সারা বছর কর্মসংস্থানের সুযোগ করতে পারবেন। আপনারা এগিয়ে আসুন এই কর্মযজ্ঞে। শ্রম দিয়ে, সহযোগিতা দিয়ে, নিষ্ঠা দিয়ে এই মহৎ উদ্দেশ্যকে সার্থক করুন। মন্মথ সুভদ্রার দাম্পত্য জীবন। মন্মথের বিয়ে হয়েছে 7 বছর। যে পুরুষালী চেহারার একটা আলাদা দম্ভ থাকে, মন্মথ সেদিক থেকে ত্রুটিযুক্ত। গলার স্বরে কেমন যেন নরম ভাব। অনেক সময় ইনিয়ে বিনিয়ে ন্যাকা ন্যাকা সুরেই কথা বলে, তবু বেশ করিকর্মা। সতীরডাঙ্গার প্রসঙ্গ নিয়ে মন্ত্রী এবং বিডিও সাহেবের ভাষণ সে একেবারে গিলে খেয়েছে। এরপর হয়তো সরকারি মহলের আরও লোকজন আসবে, কত যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম আসবে। কৃষি খামার তৈরি হলে পাথুরে আজানমা জমিতে জেগে উঠবে প্রাণের জোয়ার। সেই মাটি সোনা হবে। মন্মথ বিএ পাস, একটা চাকরিও করে। স্বামী হিসাবে সুভদ্রার কাছেও আস্থাবান। সুভদ্রার বাবা পৃথিবীর দরিদ্রতম মানুষগুলির একজন। স্কুলে পড়ার সময় সুভদ্রার বিয়ে হয়ে গিয়েছিল। শ্বশুরবাড়ি আসার দিন থেকেই 2 মানুষের এই সংসারে সেই সর্বেসর্বা। ঝাঁঝা রোদ্দুর মাথায় নিয়ে মন্মথ বাড়িতে ঢুকল। এখন শুকার মরশুম, বাতাসে আগুনের হলকা। তেষ্টায় গলা ফাটছে মন্মথের। জল দেওয়ার একান্ত মানুষটি ঘরে নেই। সুভদ্রা ঘরে ফিরল একটু পরে। মন্মথকে বসে থাকতে দেখে বিরমিত গলায় জিজ্ঞেস করল, কখন এলে? এসেছি তো অনেকক্ষণ, 1 গ্লাস জল তাও হাতের কাছে পাই না। ঘরে কি জলের আকাল? নিয়ে খেলেই তো পারতে। তার চেয়ে বলো রান্নাটাও না হয় নিজেই করে খাই, আর তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। এমন সংসারের মাথায় কাঁটা মারি। চেঁচিও না তো, আমি কখন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালাম? দিনান্তে একবারও বুঝি বাইরে যাওয়ার জো নেই? এই সবে একবার কুন্তলাদির বাড়িতে পা দিয়েছি কি দিইনি, এই দিকে মহাপুরুষের রাগ মাথায় উঠেছে। সুভদ্রা দেয়া জল শেষ করে মন্মথ আগুন চোখে তাকালো। ফের তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? ওই প্রফুল্লদের বাড়িতে ঢুকতে আমি নিষেধ করিনি তোমায়? কুন্তলাদি ভালোবাসে, যেতে বলে তাই যাই। সব সময় কুন্তলাদি কুন্তলাদি করে হাঁফিও না তো। সেদিন তোমার ওই কুন্তলাদিকে বিধবা করে ছাড়তাম, তাতে জেল পুলিশ যা হওয়ার হতো। আমার প্রতিবেশী হয়ে আবার আমার নামেই মামলা করবে বলছে। প্রফুর স্বভাব চরিত্র জানো? জানে সুভদ্রা। কুন্তলাদির স্বামী মদ খায়, খারাপ জায়গায় যায়, কোনো দিন রাত্রিরে বাড়িও ঢোকে না, বদ লোকেদের সঙ্গে মেশে। তার জন্য কুন্তলাদির অবশ্য কোনো রকম অভিযোগ নেই। প্রফুল্ল রেশনের ডিলারশিপ নিয়ে দিনের পর দিন একেবারে ফুলে ফেপে উঠেছে। চারিদিকে যখন চালের আকাল, তখন সে জানিয়ে দিল দিনের দিন রেশন না তুললে পরের দিন আর পাওয়া যাবে না। গরিব মানুষগুলো ঠিক সময় পয়সা জোগাড় করতে পারে না, তাতে প্রচুর লাভ 16 আনা। রেশনের চাল বেশি দামে বিক্রি করে ফায়দা তুলেছে। সেই নিয়ে মন্মথের সঙ্গে একদিন হাতাহাতি হওয়ার উপক্রম। লক্ষ্মীর ফসল খুঁটে খুঁটে যে দুঃখবর্ণ চাল বেরোয়, তা নিয়ে ছিনিমিনি খেলা। কিন্তু কুন্তলা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। পুরুষদের বিবাদ পুরুষদের মধ্যেই থাকুক, তাই কুন্তলাদের কাছে যায় সুভদ্রা। অথচ মন্মথ বারণ করে, প্রফুর স্বভাব চরিত্র নিয়ে সাবধান করে দেয়। সুভদ্রা সাদামাটা। সে বলে, জানি, সেই জন্যই বুঝি ওদের বাড়িতে গেলে তোমার ভয় হয়, পাছে কুন্তলাদির স্বামীর কুনজর পড়ে আমার ওপরে। তা হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো একজন বিচক্ষণ পুরুষের মাথায় এরকম চিন্তাই তো সবার আগে আসবে। আহা, ভাবনা চিন্তাটুকু যদি 7 বছর আগে করতে, কেন যে তখন বিয়ে করার শখ হয়েছিল। সুভদ্রা, তুমি খুব অসুখী, তাই না? মন্মথের গলা হঠাৎই খাদে নেমে গেল। হাসল সুভদ্রা, অথচ হাসিটুকু একেবারেই নিষ্প্রভ। বলল, অসুখী কেন? দুঃখের বোঝায় চাপা পড়া এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে তুমি উদ্ধার করেছিলে। এত বড় মনুষ্যত্ব কজনের আছে?
কুন্তলাদির বাড়িতে যাওয়া নিয়ে অনেকবারই অশান্তি করেছ, নানা সন্দেহও করেছ, আজও করছো, তবু আমি কথা শুনি না। কেন জানো? কুন্তলাদির ওই ফুটফুটে ছেলেটা আমাকে বড় চিনেছে, তাই না গিয়ে থাকতে পারি না। এরকম পারিবারিক অশান্তি গত 7 বছরে অনেকবার হয়েছে। তা সত্ত্বেও মিলজুল করে দিব্যি কেটে যাচ্ছে ওদের দাম্পত্য জীবন। মন্মথের রক্তে এক ধরনের সন্দেহ প্রবণতা আজন্ম প্রতিপালিত। অথচ সুভদ্রা সাময়িক রাগারাগি অশান্তি করলেও পরক্ষণেই জুড়িয়ে যায়। একই সংসারের মধ্যে পরস্পরের মধ্যে কথাবার্তা বন্ধ থাকলে অস্বস্তি বাড়ে। সেই পরিবেশটা স্বাভাবিক করার জন্য একসময় সুভদ্রাই বলল, যাদের পিছুটান থাকে না তারাই মাঝে মাঝে বাইরে বেড়াতে যায়, তাহলে মনটাও একটু হালকা হয়। যাবে? চলো না, দিন কয়েক না হয় কোথাও চলে যাই। মন্মথ ঠান্ডা গলায় বলল। থাক, ও কথা অনেকবার শুনিয়েছ, কান পচে গেছে আমার। সত্যি বলছি, আমারও খুব একঘেয়ে লাগে। চলো, সামনের মাসে দেওঘর থেকে ঘুরে আসি। জায়গাটা ভালো, স্বাস্থ্যকর। সারাদিন ওদের সংসারে যে গুমোট আবহাওয়া চলছিল, একসময় সেখানে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সুভদ্রার চুলে বিলি কাটছে মন্মথ। তার সোহাগ চুল থেকে মুখে, গালে, ঠোঁটে। সুভদ্রার মাংসল শরীরের উত্তাপে তৃপ্তি পাচ্ছে মন্মথ। তার যুবতী বউ এই আদরটুকু পেয়েই পরম শান্তিতে চোখ বুজে আছে। একটি নিঃসংকোচ স্বীকারোক্তি। প্রফুল্ল জরুরি কাজে বাইরে গেছে, রাত্রিরে ফিরবে না। কুন্তলা বাড়িতে একা। ছেলেটা সন্ধে থেকেই কাঁদছে। কি হয়েছে কে জানে, কিছুক্ষণ থামে তো আবার কাঁদে। কুন্তলা একসময় ভীষণ ভয় পেয়ে সুভদ্রাকে ডাকল, একবার এসো তো ভাই, কেন যে ছেলেটা কাঁদছে জানিই না, তোমাকে দেখলে যদি থামে। মন্মথ বাড়িতে নেই, সতীর ডাঙায় গেছে। সেখানে এখন সারি সারি তাঁবু পড়েছে। লোকজনের ভিড়ে এলাকা জমজমাট। পাথুরে জমির ওপরকার কঠিন আস্তরণ সরিয়ে সুপ্ত প্রাণের সন্ধানে শুরু হয়ে গেছে বিরাট কর্মযজ্ঞ। সারা রাত্রির আলো জ্বলে। বাজানীলপুরের প্রচ্ছন্ন বেকার মানুষগুলো সেখানে ঠিকে কাজ পেয়েছে। কুমারী মাটির গর্ভে নতুন জীবনের প্রতিশ্রুতি। সুভদ্রা এলো, ছেলেটাকে কোলে নিয়ে জানলার ধারে বসল। দূরের আলো দেখালো, আকাশের চাঁদ দেখালো। গুনগুন করে গান শুনিয়ে ভোলাতে চাইল শিশুটিকে। কুন্তলা অসহায়ভাবে বলল, পেটে লাগছে না তো? আমিও সেটাই ভাবছি, অম্বল হতে পারে। কি দুধ খাইয়েছিলেন দিদি? কৌটোর। ওর বাবা তো বাড়িতেই নেই। আমি তো ভয়ে আধমরা হয়ে আছি। বাড়িতে একা থাকলে কার না ভয় করে বলো তো। অনেকক্ষণ পরে ছেলেটা ঘুমালো। সুভদ্রা বলল, আপনি বিছানা করে দিন, আমি শুয়ে দিচ্ছি। বাচ্চাদের কিছু হলেই জ্বালা, মুখে কিছু বলতে পারে না তো। কুন্তলা আপ্লুত স্বরে বলল, ছেলেটা আগের জন্মে তোমার কেউ ছিল জানো তো, কেবল তোমাকেই চিনেছে। আমি শুধু গর্বেই ধরেছি। সুভদ্রা চুপ করে আছে। এবার তোমার কোলে একটা আসুক সুভদ্রা, অনেকদিন তো হলো, এমন কোলশূন্য মানায় না। বড় করে দীর্ঘশ্বাস ফেলল সুভদ্রা। ভগবান তো সে ভাগ্য দেননি দিদি। ছি, অমন কথা বলতে নেই। মা ষষ্ঠীকে ডাকো, ঠিকই হবে। ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েও কোনো লাভ নেই, আনমনে বলল সুভদ্রা। তাই কি হয়? এখন কত রকম চিকিৎসা বেরিয়েছে, কাগজে পড়ো না। বললাম তো দিদি, কোনো চিকিৎসাই আমার কিচ্ছু করতে পারবে না। মানুষেরও সাধ্য নেই, ভগবানেরও নেই। এবার কুন্তলার অবাক হওয়ার পালা। তার মানে? সুভদ্রা যেন হঠাৎ দমে গেল। তারপর স্বীকারোক্তি করার মতো বলে ফেলে, লোকটা আসলে। এক মুহূর্তের জন্য ঘরের মধ্যে থমকানো পরিবেশ। কুন্তলার মাথা ঘুরছে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। শুধু কোনো রকমে বলল, এতদিন ধরে? সেই ফুলশয্যার রাত্রিরেই আমি জেনেছি
তবু আমরা সুখী, বিশ্বাস করুন। সুভদ্রার গলার স্বর ভীষণ স্পষ্ট আর ধারালো, কোনো রকম আড়ষ্টতা নেই সেখানে। কুন্তলার ভাবতে অবাক লাগছিল। তার মনে হচ্ছিল সুভদ্রা যেন ভাসছে তীব্র কামনার প্লাবনে। সেই ভরা যুবতী এখন নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। শুনছিলেন পুলক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুমারী মাটি। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।